সমাস আলোচনার আজ চতুর্থ পর্বে এসে গেছি। আগের পর্বে প্রাথমিক আলোচনা, বহুব্রী সমাস এবং তারপরে কর্মধারয় সমাসটা আলোচনা করেছি। এখন আমি দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস আলোচনা করছি। দ্বন্দ্ব সমাস, দ্বন্দ্ব সমাসের দ্বন্দ্ব কথাটির অর্থ হচ্ছে ঝগড়া, আবার দ্বন্দ্ব কথাটির অর্থ হচ্ছে মিলন। দ্বন্দ্ব যদি উৎপত্তি করি, দ্বি যোগ দ্বি সমান সমান দ্বন্দ্ব। আমরা দেখেছি ভারতচন্দ্রের সেই ঈশ্বরী পাটনির যে কবিতাটা ছিল আমাদের অন্নদামঙ্গলের, সেখানে কিন্তু এই দ্বন্দ্ব কথাটা সুন্দরভাবে প্রযুক্ত হয়েছে। দ্বন্দ্ব কিভাবে মিলন হয়েছে, কিভাবে আবার সেটা বিরোধের জায়গায় পৌঁছেছে। তো এখানে আমি দ্বন্দ্ব সমাসটা চারটি ভাগে ভাগ করেছি। তার আগে একটা কথা বলি যে সমাস নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি, বারবার প্রত্যেকটা ভিডিও আমি স্মরণ করে দিচ্ছি যে পদে পদে অর্থপূর্ণ মিলনকে বলা হয় সমাস। তাহলে সমাস নির্ণয়ের প্রাথমিক শর্ত থাকবে দুটি পদ এবং তাদের মধ্যে অর্থযুক্ত মিলন। হ্যাঁ, দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে অবশ্যই দুটি পদ তো থাকবেই, তিনটিও থাকতে পারে, সেখানে আমি আসবো। কিন্তু এই পদের মধ্যে অর্থ সম্বন্ধযুক্ত করতে গিয়ে একটা সংযোজক অব্যয় আসবে। কি আসবে? সংযোজক অব্যয়। তাহলে সংযোজক অব্যয় কি হতে পারে? ও হতে পারে, এবং হতে পারে, আর হতে পারে। দেখো, প্রথমে আছে, যেমন আমি আরেকটা উদাহরণ দিই, তারপরে এখানে আসছি। যেমন রাত দিন, রাত ও দিন। দেখো, রাত একটা পদ, পূর্বপদ, দিন পরপদ, এই দুটোর মধ্যে সংযোগ সাধিত হয়েছে ও দ্বারা। তো এখানে প্রথমেই আছে, দেখো, সমার্থক বা প্রায় সমার্থক। সমার্থক একই অর্থ, অথবা প্রায় সমার্থক, এই সমাসবদ্ধ পদ দ্বারা কিভাবে সমাস নির্ণয় করা যায় আমি লিখছি। দেখো, চিঠিপত্র, দেখো দয়া মায়া, কাগজপত্র। দেখো, এগুলো, এই শব্দগুলো, এই সমাসবদ্ধ পদগুলি সমার্থক শব্দযোগে গঠিত হয়েছে। চিঠিপত্র, চিঠি যাকে বলছো তোমরা, পত্র তাকে বলছো। দয়া মায়া সমার্থক শব্দ অর্থে, কাগজপত্র সমার্থক শব্দ অর্থে। তো তাহলে কি হবে? চিঠি ও পত্র, একইভাবে দয়া ও মায়া, কাগজ ও পত্র। তাহলে খুব সংক্ষেপে আমি সমার্থক বা প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার চলো দ্বিতীয় স্তরে রয়েছে বিপরীতার্থক। বিপরীত মানে কি? একটার বিপরীত আর একটা। আমি প্রথমেই প্রসঙ্গক্রমে যে উদাহরণ এনেছিলাম, রাত দিন, দেখো এর সঙ্গে মিলে যাচ্ছে। রাত দিন, পাপ পুণ্য, চেনা অচেনা। দেখো, এই যে দুটো, আগে যেমন সমার্থক শব্দ লিখেছিলাম, এখানে দেখো বিপরীত। রাত, রাতের বিপরীত দিন, পাপ, পাপের বিপরীত পুণ্য, চেনা, চেনার বিপরীত হচ্ছে অচেনা। তো কিভাবে? যেমন রাত ও দিন। দেখো, বিস্তার বাক্যের ক্ষেত্রে কিন্তু আলাদা হচ্ছে না, সব ক্ষেত্রে কিন্তু আমি সংযোগ অব্যয় বসাচ্ছি, কিন্তু অর্থ অনুযায়ী আমি এখানে বিপরীতার্থক, প্রায় সমার্থক বা অলোপ এটা ভাগ করছি। তো অর্থ অনুযায়ী তোমরা দুটো বুঝতে পারলে, সমার্থক আর বিপরীতার্থক। এখানে তোমাদের কিন্তু ভুল হওয়ার কথা নয়। পাপ, পাপের বিপরীত পুণ্য, চেনা, চেনার বিপরীত কিন্তু অচেনা। তাহলে বিপরীতার্থক শব্দ আমরা শিখলাম। এবার দেখো, যেটা হচ্ছে অলোপ দ্বন্দ্ব। আমি যেদিন সূচনায়, অর্থাৎ যেদিন আমি সমাস পড়াচ্ছিলাম প্রারম্ভিক আলোচনায়, সেখানে আমি অলোপ সমাস যখন আমি ভাগগুলো বলছিলাম, যে অলোপ সমাসকে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অলোপ দ্বন্দ্ব, একটা হচ্ছে অলোপ তৎপুরুষ, আর একটা হচ্ছে অলোপ বহুব্রী, যেটাকে আমরা বলি অনুষ্ঠান সূচক বহুব্রী। সেটা অলোপ সমাস আলোচনার সময় বলবো। এখানে দেখো, অলোপ সমাস কি সেটা তুলে ধরবো এবং উদাহরণ দেব। যেমন হাতে কলমে, হাতে কলমে। যেমন এখানে আমি যদি বলি চোখে মুখে, চোখে মুখে। যদি বলি দুধে ভাতে। তোমরা একটু ভালো করে দেখো, হাতে কলমে, এখানে মূল শব্দটা কি? মূল শব্দ হচ্ছে হাত, তার সঙ্গে এ যুক্ত হয়েছে। কলম মূল শব্দ, তার সঙ্গে এ যোগ হয়েছে। তাহলে
এটা হচ্ছে সমাসবদ্ধ পদ, তোমরা অবশ্যই জানো, বারবার বলে আসছি। এবার আমি যদি ভাঙি কি হবে? হাতে ও কলমে। খুব ভালো করে দেখো, তাহলে যে সমাসে পূর্বপদ এবং পরপদের সঙ্গে সমাসবদ্ধ পদের ক্ষেত্রে বিভক্তি যুক্ত থাকবে এবং বিস্তার বাক্যের ক্ষেত্রে সেই বিভক্তি লুপ্ত হবে না, অলোপ। অলোপ, লোপ কথাটা লুপ থেকে এসেছে, লুপ মানে লুপ্ত। তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা এটা এসেই থাকে যে ব্যাকরণে লুপ কথাটার অর্থ কি, অলুক বা অলোপ। এখানে লোক বা লুক এই কথাটা হচ্ছে লুপ্ত অর্থে ব্যবহার করা হয়। তাহলে এখানে দেখো হাতে কলমে, হাত হচ্ছে একটা শব্দ, কলম একটা শব্দ, দুটি বিশেষ্য পদ, যদিও এখানে পদে কোনো ফাংশনটা নেই। তো হাতের সঙ্গে এই বিভক্তি যোগ হয়েছে, কলমের সঙ্গে এই বিভক্তি যোগ হয়েছে, এটা সমাসবদ্ধ পদে। বিস্তার বাক্যের ক্ষেত্রে একইভাবে হাতে কলমে রয়েছে, একেবারে কোন রকম ভাবে পাল্টায়নি। তাহলে যে সমাসে সমাসবদ্ধ পদের সঙ্গে যে বিভক্তি যুক্ত থাকে সেটি বিস্তার বাক্যে লুপ্ত না হয়েই বসে অবস্থান করে, তখন তাকে বলা হয় অলোপ সমাস। চোখে মুখে, দেখো মূল শব্দ হচ্ছে চোখ, মূল শব্দ হচ্ছে মুখ। আমরা যদি বিস্তার বাক্যে রূপান্তর করি সেটা হবে চোখে ও মুখে। তাহলে এক্ষেত্রেও সমাসবদ্ধ পদের যে বিভক্তি সেটি বিস্তার বাক্যে লুপ্ত হয়নি, তাই এটি অলোপ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তাহলে এই অলোপ দ্বন্দ্ব সমাসটা তোমরা বুঝে নিয়েছো। দুধে ভাতে, দুধ ভাত এর সঙ্গে যুক্ত হয়েছে। এইভাবে একাধিক উদাহরণ করবে এবং একাধিক যখন তুমি প্র্যাকটিস করবে তখন সেগুলো তুমি একেবারে অটোমেটিকলি তোমার মনের মধ্যে এসে যাবে যে এই সমাসটা এই অর্থ অনুযায়ী এভাবে বসাবো। যাই হোক, আমরা পরে যাব, সেটা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। এই একশেষ দ্বন্দ্ব যারা মাধ্যমিক পরীক্ষার প্রশ্নটা দেখবে, মাধ্যমিক পরীক্ষার 16 নম্বরের ব্যাকরণ থাকে, সেক্ষেত্রে এমসিকিউ থাকে এবং 1 নম্বরের প্রশ্ন থাকে। সেখানে কিন্তু অনেক ক্ষেত্রে উল্লেখ আসে যে একশেষ সমাস কাকে বলে, একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে, উদাহরণ দাও। একশেষ, আমি সমাসটা কাকে বলে বলছি, আগে উদাহরণ দিয়ে আবার বুঝিয়ে দেবো। কিরকম? যে সমাসের সমস্ত মানে সমাসবদ্ধ পদ বহু বচনাত্মক সর্বনাম এবং বিশ্লেষিত বাক্য বা ব্যাস বাক্যে সর্বনাম, প্রত্যেকটি পদ হচ্ছে সর্বনাম, ব্যাস বাক্যের প্রতিটি পদ হচ্ছে সর্বনাম এবং সমস্যমান পদ বা সমস্ত পদ হচ্ছে বহু বচনাত্মক সর্বনাম, তাকে বলা হয় একশেষ দ্বন্দ্ব। কিরকম? উদাহরণ দেওয়া যাক, যেমন আমরা। তাহলে আমি, তুমি ও সে। আমরা, আমরা হচ্ছে এটাকে ভাঙলাম, আমি একটা কমা দিলাম, এটা সংযোগ হিসেবে কাজ করেছে। তুমি ও সে, দেখো এটা একটা সর্বনাম পদ, এটাও সর্বনাম, এটাও সর্বনাম। তাহলে এই তিনটি সর্বনাম, এটা হচ্ছে সংযোগ অব্যয়। আর এইটা দেখো, এইটা হচ্ছে বহু বচনাত্মক সর্বনাম। তাহলে বহু বচন বোঝাচ্ছে আমরা, আর এটা বিস্তার বাক্য, বিস্তার বাক্যে প্রত্যেকটা পদ সর্বনাম পদ। তাহলে এখান থেকেই আমার ছাত্ররা তোমরা এটা সংজ্ঞাটা তৈরি করবে যে সমাসের বিস্তার বাক্য প্রত্যেকটা পদ হচ্ছে সর্বনাম পদ এবং সমাসবদ্ধ পদ হচ্ছে বহু বচনাত্মক সর্বনাম। চলো আমরা দ্বন্দ্ব সমাসটা এই পর্যন্তই। এবার দ্বিগু সমাস। দ্বিগু সমাসের সংজ্ঞা আমি বলতে পারি যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং পরপদ হচ্ছে বিশেষ্য। সংখ্যাবাচক কথাটা বলেছি, তোমরা ফিরে যাও একদম দ্বিতীয় পর্বে যখন বহুব্রী সমাস করাচ্ছিলাম, সেখানে আমি বলেছিলাম সংখ্যাবাচক বহুব্রী বা সংখ্যাপূর্বক বহুব্রী, সেখানে কিন্তু পূর্বপদ সংখ্যাবাচক, কিন্তু সেখানে তৃতীয় পদের অর্থ প্রধান হিসেবে বিবেচিত হয়। কিন্তু এখানে সংখ্যাবাচক অবশ্যই থাকবে, কিন্তু এই জায়গায়
পরপদের অর্থ প্রধান রূপে প্রতীয়মান হবে। আর এখানে সমাহার বোঝাবে, আর ওখানে তৃতীয় পদ কোন একজন ব্যক্তি, বিশেষ ব্যক্তি বা কোনো বস্তুকে বোঝানো হবে। এবার এই যে দ্বিগু সমাস, তার সংজ্ঞাটা আমি বললাম। এই দ্বিগু সমাসকে দুটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তদ্ধিতাত্মক দ্বিগু আর একটা হচ্ছে সমাহার দ্বিগু। তদ্ধিতাত্মক এই শব্দটা তোমরা কোথায় শুনেছো? মনে করার চেষ্টা করো। তোমরা কিন্তু প্রত্যয় যখন নির্ণয় করেছিলে, প্রত্যয় যখন শিখেছিলে, তখন প্রত্যয়কে দুটি ভাগে ভাগ করেছিলে। একটা হচ্ছে কৃত প্রত্যয় বা ধাতু প্রত্যয়, আর একটা হচ্ছে শব্দ প্রত্যয়। সেই শব্দ প্রত্যয়টাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাহলে ওই তদ্ধিত দেখো, ওই শব্দটা কিন্তু তোমরা ওখানে শুনেছিলে। এখানে তদ্ধিতাত্মকটা হচ্ছে যে একটা নির্দিষ্ট শব্দকে গঠন করবে। দ্বিগুটা হচ্ছে, দ্বিগু সমাসটা নিজেই দ্বিগু সমাস, দুই গরুর বিনিময়ে কৃত। এটা মনে থাকবে, পরীক্ষা আসে যে দ্বিগু সমাস নির্ণয় করলে কি হবে। দ্বিগু সমাস হচ্ছে দুই গরুর বিনিময়ে কৃত, এবং দ্বিগু সমাস নিজেই হচ্ছে তদ্ধিতাত্মক দ্বিগু সমাসের উদাহরণ। আমি তদ্ধিতাত্মক দ্বিগু সমাসটা আরেকবার উদাহরণ সহযোগে বোঝাই, তাহলে তোমাদের কাছে পরিষ্কার হবে। যেমন 3 করি, 2 করি, দেখো 5 করি। এবার দেখো 3 হচ্ছে সংখ্যা, সংখ্যাবাচক বিশেষণ, করি বিশেষ্য পদ। এটাই মিলেই একটা সমাজবদ্ধ পদ তৈরি হয়েছে। অনেক আগে কুসংস্কার বশত মানুষ কি করত, তাদের সন্তানের রোগ মুক্তির আশায় বা কোনো দুরারোগ্য ব্যাধির থেকে মুক্তি হওয়ার আশায় ওই করির বিনিময়ে বিক্রি করত। আবার বিক্রি করে তাদের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করতো, আত্মীয়তার সম্পর্ক। সেই সূত্রে কিন্তু নাম হয়ে যেত 3 করি, 2 করি, 5 করি। তো তেমনি এখানে যদি 3 করি আমি যদি ভাঙি, তাহলে কি হবে? 3 করির বিনিময়ে কৃত, মানে কেনা। 3 করির বিনিময়ে কৃত, 3টি করি। আগেকার দিনে করি হচ্ছে লেনদেনের ক্ষেত্রে অর্থ হিসেবে ব্যবহৃত হতো। তো একইভাবে 2 করির বিনিময়ে কৃত, 5 করির বিনিময়ে কৃত। এই ক্ষেত্রে নাম যেহেতু বোঝানো হচ্ছে, তাই এটি তদ্ধিতাত্মক দ্বিগু সমাসের উদাহরণ। দ্বিগু সমাসটা ভাঙলেও কিন্তু তাই হবে, 2 গরুর বিনিময়ে কৃত, তা আগেই বলেছি। যাই হোক, দ্বিগু সমাসের আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে সমাহার দ্বিগু। সমাহার এই কথাটা বোঝো। দেখো সমাহার এই শব্দটা কিরকম? পূর্বপদ সংখ্যাবাচক অবশ্যই। এবার দেখো পরপদ বিশেষ্য, এটাই বলেছি। যেমন দেখো 5 ফোড়ন, দেখো পঞ্চ বট, এরকম। তাহলে দেখো 5 ফোড়ন, 5 ফোড়ন হচ্ছে 5টা ফোড়ন। আমাদের মায়েরা তরকারি রান্নার সময় দেখবে তরকারিটাকে সুস্বাদু করার জন্য 5 রকমের মশলা দেয়, সেটা নাম হচ্ছে 5 ফোড়ন। তোমরা কি করবে? তোমার যদি কোনো মশলা খেতে ইচ্ছা না করে, তুমি সেটাকে আলাদা করতে পারো। কিন্তু এক্ষেত্রে যদি আমরা যদি বলি সমাহার সমাস, সংখ্যাবাচক বহুব্রী সমাস, সেই সংখ্যাবাচক বহুব্রীতে সেখানে কিন্তু আলাদা করা যাবে না। এই সংখ্যাবাচক বহুব্রীর সঙ্গে সংখ্যাবাচক দ্বিগুর এটাই পার্থক্য। কি পার্থক্য আরেকবার বলি। যেমন 10 আনন, 10 আনন যা। রাবণের 10টা মাথা, তাই বলে 10 আনন। আসলে তুমি যদি বলো 10টা মাথা কি দরকার, 2টো মাথা কেটে দিই, তাহলে কিন্তু রাবণ অস্তিত্ব বিনষ্ট হবে। আসলে 10 আনন মানে রাবণের 10টা মাথা নয়, রাবণ 10 মাথার বুদ্ধি ধরে। মা দুর্গাকে বলা হয় দশভুজা। আমরা কাল্পনিক 10টা হাত দিয়ে মা দুর্গার মূর্তি তৈরি করি। আসলে মা দুর্গার দুটি হাতেই 10টা হাতের শক্তি, তাই তাকে বলা হয় দশভুজা। তাই 10 ভুজা মা দুর্গাকে বোঝানো হচ্ছে তৃতীয় পদ, একজন ব্যক্তি। আর এখানে দেখো, ওখানে কোনোভাবেই আলাদা করা যাবে না, আর এখানে কিন্তু আলাদা করা যাচ্ছে। পঞ্চবটি, সুলক্ষণ 5টা গাছের সমাহার। 5টা গাছের মধ্যে 2টো গাছ নাও থাকতে পারে, তখন পঞ্চবটি বলবে না তাকে, কিন্তু আলাদা করা যেতে পারে। কিন্তু ওখানে কিন্তু কোনোভাবেই আলাদা করা যাবে না। তাহলে সংখ্যাবাচক বহুব্রীকে কোনোভাবে আলাদা করা যাবে না, আর এখানে কিন্তু আলাদা করা যাবে। তাহলে আমরা শিখলাম দ্বন্দ্ব সমাস এবং দ্বিগু সমাস।
সঙ্গে আর একটা সমাস একটু বলবো, সেটা হচ্ছে নিত্য সমাস। নিত্য সমাস হচ্ছে মানে কি? নিত্য মানে হচ্ছে সতত বা সর্বদা। তাহলে উদাহরণ হিসেবে গ্রামান্তর, মন্বন্তর, ইন্দুনিভ, এখানে আমি উদাহরণ দিয়েছি গ্রামান্তর, মন্বন্তর, ইন্দুনিভ। নিত্য সমাসের সংজ্ঞাটা বলি, যে সমাসের প্রচলিত ব্যাস বাক্য হয় না, যদি আমি বিশ্লেষণ করতে যাই তাহলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাই একে বলা হয় নিত্য সমাস। তাহলে যে সমাসের প্রচলিত ব্যাস বাক্য হয় না, বিশ্লেষণের ক্ষেত্রে তৃতীয় পদ বা অন্য পদের সাহায্য নিতে হয়, তখন তাকে বলা হয় নিত্য সমাস। উদাহরণ হিসেবে গ্রামান্তর মানে অন্য গ্রাম, মন্বন্তর অন্য মনু, ইন্দুনিভ, নিভ মানে হচ্ছে তুল্য, তাহলে হচ্ছে ইন্দু তুল্য। তাহলে গ্রামান্তর কি করলাম? অন্য গ্রাম। দেখো বিশ্লেষণের ক্ষেত্রে অন্য পদটা আনা হচ্ছে, তাই এটি হচ্ছে নিত্য সমাস। আজ এ পর্যন্তই। এর পরবর্তী সময়ে আর যে বাকি আছে সেই জায়গায় আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো।